আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যে শক্তিটা, এই শক্তিটা মূলত বাংলা এবং বাংলার জনগণের জন্য কখনোই কার্যকরী ছিল না, থাকবেও না, হবেও না। এইটা একটা বৈদেশিক শক্তি। এটা ভারতীয় কিছু এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা ছলে বলে কৌশলে নানানভাবে বাংলাদেশে আবির্ভাব ঘটায় তাদের শক্তি। তাদের কিছু ইস্যু থাকে, তাদের কিছু ব্যবসা বাণিজ্য থাকে, সেইগুলোকে তারা প্রসারিত করার জন্য এটার উপরে ভর করে। মূলত এই পুরা বিষয়টাই হলো একটা বিদেশি একটা উপনিবেশ শক্তি, যেটা সরাসরি ভারত থেকে নিয়ন্ত্রিত হয়, যার পিছনে শক্তিশালী রয়ের একটা ইন্ধন থাকে বরাবরই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও বাংলাদেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ এবং তাদের দোসররা এমনভাবে সংযুক্ত, যেটা খুব সহজেই নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যাবে না। বাট এটাকে ধীরে ধীরে প্র্যাকটিস করে জনগণের সম্পৃক্ততা করে তারপরে তাদেরকে প্রতিহত করাটাই একমাত্র রাস্তা। আর আওয়ামী লীগ যে শব্দটা, এই শব্দটার সাথে যত ধরনের অপকর্ম, সন্ত্রাসী কার্যকলাপ সব কিছুই যুক্ত আছে, যেটা আপনারা একেবারে প্রকাশ্যেই দেখেছেন। এটা আমাদের চাইতে আপনারা বেশি জানেন, কারণ আপনারা সারা বাংলাদেশে বিচরণ করেন। দ্বিতীয়ত, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যে শক্তিটা, এই শক্তিটা মূলত বাংলা এবং বাংলার জনগণের জন্য কখনোই কার্যকরী ছিল না, থাকবেও না, হবেও না। এইটা একটা বৈদেশিক শক্তি। এটা ভারতীয় কিছু এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা ছলে বলে কৌশলে নানানভাবে বাংলাদেশে আবির্ভাব ঘটায় তাদের শক্তি। তাদের কিছু ইস্যু থাকে, তাদের কিছু ব্যবসা বাণিজ্য থাকে, সেইগুলোকে তারা প্রসারিত করার জন্য এটার উপরে ভর করে। মূলত এই পুরা বিষয়টাই হলো একটা বিদেশি একটা উপনিবেশ শক্তি, যেটা সরাসরি ভারত থেকে নিয়ন্ত্রিত হয়, যার পিছনে শক্তিশালী রয়ের একটা ইন্ধন থাকে বরাবরই। তো এই জিনিসগুলো এখন একেবারে খোলাসা হয়ে গেছে। 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন যে ভারতীয় নানান গোয়েন্দা বাহিনী, তাদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা ছিল, যারা হত্যা, গুম, খুনের সাথে সরাসরি যুক্ত ছিল, তারা প্রকাশ্যে কিভাবে লাফায় লাফায় পালায়ে গেছে। তাদের সাথে বাংলাদেশের কিছু লোককে তারা পয়সা দিয়ে কিনে সেই লোকগুলোকে ব্যবহার করতো, তাদেরকেও তারা তাদের সঙ্গে করে নিয়ে গেছে। যারা যাইতে পারে না তারা বর্ডারে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এগুলো সবাই জানে। আগে একটা সময় ছিল যে হয়তো মুখে মানুষে বলতো, কোনো এভিডেন্স কেউ বিশ্বাস করতো না। বাট এখন এমন একটা সময়, তথ্য প্রযুক্তির এই যুগে সারা পৃথিবী এই জিনিসগুলো প্রকাশ্যে দেখছে। তারপরেও মানুষের আবেগের ক্ষেত্রে হয়তো বড় ভাই, আত্মীয় স্বজন, কেউ কারো পক্ষ থেকে কোনো একটা মেসেজ থাকে, কিছু লেনদেনের ব্যাপার থাকে, কেউ কিছু বুঝে, কিছু না বুঝে, আর কিছু থাকে ছিন্নমূল যারা থাকে, তারা অল্প কিছু টাকার লোভে তারা একটা ঘটনা ঘটাই দিতে পারে। তো এই ধরনের কিছু পরিবেশ এটা অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এবং নির্বাচনের কেন্দ্র করে আমরা ধারণা করতেছি যে এই ধরনের বিষয়গুলো হয়তো আরও একটু বাড়বে। আপনারা গত 2 দিনে যদি সোশ্যাল মিডিয়াগুলো অবজারভেশন করেন, দেখবেন যে যারা পালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ধর্ণা দিছে, আর্তনাদ করছে, সেনাবাহিনীর সাথে আঘাত করে যারা পালিয়ে গেছে, তারা এখন বিভিন্ন রাষ্ট্রে যায়, সেখান থেকে তারা ভিডিও কলের মাধ্যমে আবার হুমকি দামকে দিতেছে। তাদের যে এই দেশের জনগণ এবং মাটির প্রতি যদি তাদের দায়বদ্ধতা থাকতো, তাদের কিন্তু ভাষাটাই ভিন্ন হইতো। তাদের কথাবার্তা, চাল চলন সব কিছুই একটা মানে এই দেশের জন্য থ্রেট হিসাবে কাজ করে। আওয়ামী লীগের যারা ভোটার, এখানে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে কিছু মানুষ হয়তো তাদের কিছু জিনিস হয়তো ভালো লাগতে পারে, সেই ক্ষেত্রে কিছু মানুষের কিছু ভোটের যে ভোটের বিষয়টা হয় হলো প্রার্থী কেন্দ্রিক। তো দীর্ঘদিন যারা ভোট দিতে পারে নাই, ভোট না দিতে পারার কারণে মানুষের প্রথম ক্ষোভটাই আমি ভোটার কিন্তু ভোট দিতে পারি নাই, অ্যাজ এ নাগরিক হিসাবে আমার কোনো এখানে কোনো মানে বলারই কোনো সুযোগ ছিল না। তো সেই ক্ষেত্রে এখন যারা ভোটার, আমাদের নতুন ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি, এখন অলমোস্ট 70% নতুন ভোটার, যারা কখনো ভোটের স্বাদ গ্রহণ করে নাই। তো এই ব্যক্তিগুলা কিন্তু একটা বড় ধরনের আন্দোলনের ফলে, জুলাই আন্দোলনের ফলে তারা তাদের চিন্তা চেতনাটা একটু ভিন্নভাবে নেওয়ার সুযোগ পাচ্ছে। তো যেহেতু ভিন্নভাবে নেওয়ার সুযোগ পাচ্ছে, আমি নিজে যেটা দেখেছি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি যে এত বড় বিশাল জুলাই আন্দোলনে যারা আওয়ামী লীগের কিছু কিছু কাজের পক্ষে ছিল, ভালো কাজের পক্ষে ছিল, সেই লোকগুলাও কিন্তু ওই আন্দোলনে শরিক হয়ে আওয়ামী লীগের বিতাড়নের পিছনে তারা কাজ করেছে। তো অতএব তারা কিন্তু যারা আওয়ামী লীগের পক্ষে থাকেও যখন আওয়ামী লীগের অন্যায়, অত্যাচার, গুম, খুন মেনে নিতে পারে নাই, তারা মুহূর্তের ভিতরেই মডিফাই হয়ে কিন্তু তারা আন্দোলনে শরিক হয়েছে, হাসিনার পতনকে ত্বরান্বিত করছে। তো ভোটের বেলায়ও ঠিক সেরকমই হবে, যে একেবারে আমি বাংলাদেশের আওয়ামী লীগের যদি মানে খুবই ঘনিষ্ঠও হয়ে থাকি, বাট আমার এলাকায় যদি ভালো যোগ্য প্রার্থী হয়, সেটা বিএনপির হইতে পারে, জামাতের হইতে পারে, স্বতন্ত্র হইতে পারে, সেই ক্ষেত্রে আমি মনে করি যে ভোটারদের যে তার নিজস্ব যে চিন্তা চেতনা, সেটার প্রতিফলন এবং প্রভাব সেটা পড়বে। আর বেশিরভাগ নতুন ভোটার হওয়ার কারণে আমাদের যেটা মানে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিস অনুযায়ী বলে যে নতুন ভোটাররা তারা যোগ্য প্রার্থীকে বেছে নেবে। তো যোগ্য প্রার্থীদেরকে বেছে নেওয়ার সুযোগটা তারা পাবে, এই প্রথম তারা ভোটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আমরা আশা করছি। কিন্তু যখন এই নির্বাচনের সময় ঘনিয়ে আসতেছে
এবং আপনার নমিনেশনের যে বিষয়গুলো আসতেছে, ঠিক এই সময় দেখা যাচ্ছে যে কালো টাকার প্রভাব হোক বা রাজনৈতিক অন্য কোনো ইচ্ছা হোক, অথবা বিএনপি বা জামাতের কিছু ভিন্ন ধরনের কিছু কলা কৌশল হতে পারে, অথবা ভারতীয় কোনো নোংরা রাজনীতির শিকার হতে পারে, যে নমিনেশনের ভিতরে অনেক ধরনের আমরা দেখতেছি, মানে ফাঁকফোকর দেখতেছি। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় আমাদের সাথে যে ধরনের কমিটমেন্ট ছিল, রাজনৈতিক কমিটমেন্ট ছিল, জোটগুলোর সাথে যে কমিটমেন্ট ছিল, সেগুলোরও অনেক জায়গায় আমরা ব্যত্যয় ঘটতে দেখতেছি। পাশাপাশি যতগুলো নমিনেশন হয়েছে সব যে একেবারে খুব ভালো হয়েছে সেটাও বলবো না, তবে অনেক সুন্দর একটা নমিনেশনের তালিকা এবার হয়েছে। সেখান থেকে কিছু কিছু জায়গায় অন্তত তাদের যে ব্যাখ্যা ছিল, যদি কোনো প্রার্থী ভিন্ন ধরনের আচরণ করে থাকে, অথবা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, অথবা জনগণ যদি প্রত্যাখ্যান করে, সেই ক্ষেত্রে তারা নতুন করে চিন্তা করবে। একইভাবে আমরা যারা জোটভুক্তিও যারা বিভিন্ন আসনে আমরা নির্বাচনের চিন্তাভাবনা করেছি, যেখানে যে বিষয়গুলো আরেকটু দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বলবো, আমরা আমাদের প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছি। কারণ যত সময় চলে যাচ্ছে ততই আমাদের প্রস্তুতির ব্যাপারটা থেকে যায়। তো সেই একটা সুষ্ঠু পরিকল্পনা এবং প্রস্তুতির জন্য বাকি যে গ্যাপগুলো আছে এগুলো দ্রুত মিট আপ করার জন্য আমরা বিএনপি এবং অন্য যে যারা আমাদের সাথে সংযুক্ত আছে তাদেরকেও বলবো যে এই বিষয়গুলো দ্রুত একটা সমাধান দেওয়ার জন্য। তো উল্লেখিত যে বিষয়টা আজকে, সেটা হলো আমাদের চাঁদপুর 4 ফরিদগঞ্জ 4 আসনের বিএনপির দলীয় মনোনয়ন কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে যে অস্থিতিশীল, উত্তপ্ত ও উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা ফরিদগঞ্জ সহ সারা দেশের গণতন্ত্রকামী মানুষের মনে ভীষণ আশঙ্কার জন্ম দিয়েছে। আমরা লক্ষ্য করেছি, বঙ্গবন্ধু পরিষদের আজীবন সদস্যপ্রাপ্ত ও আওয়ামী লীগের ডেমি প্রার্থী হিসাবে অতীতে নির্বাচন করায় লায়ন হারুনুর রশিদ বিভিন্ন দোসর ক্যাডার ও বাহিনী ব্যবহার করে ফরিদগঞ্জকে উত্তেজনা সৃষ্টি, বিশৃঙ্খলা উস্কে দেওয়া এবং জনগণের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। অপরদিকে বিএনপির অন্য মনোনীত প্রত্যাশী এম.এ. হান্নান তার অনুসারী সমর্থকদের সঙ্গে নিয়ে ভাঙচুর, সড়ক অবরোধ এমন কিছু কার্যকলাপে লিপ্ত হয়েছে, যার ফলে ফরিদগঞ্জের জনজীবন অচল, ব্যবসা বাণিজ্য ব্যাহত ও সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের পরিস্থিতিতে ফরিদগঞ্জে শান্তি, ঐক্য ও রাজনৈতিক স্বচ্ছ এবং সামাজিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত ক্ষতিকর। ফরিদগঞ্জবাসী আজ বিভক্ত, আতঙ্কিত এবং রাজনৈতিক অস্থিতিশীলতায় জর্জরিত। এই রকম সংকটময় পরিস্থিতিতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি মনে করে, এখন ফরিদগঞ্জের উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে হলে প্রয়োজন গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন ও জনগণ ভিত্তিক নেতৃত্ব। এই প্রেক্ষাপটে এনডিপি স্পষ্টভাবে বলতে চায়, ফরিদগঞ্জের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে একমাত্র উপযুক্ত ব্যক্তি হল সাবেক সফল উপজেলার চেয়ারম্যান, বিএনপির ত্যাগী নেতা, 17 বছর ধরে হামলা মামলা শিকার হয়ে রাজপথে অটল থাকার জননেতা হাজী মোজাম্মেল। তিনি একজন পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ, কর্মী, নেতা ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য, দলের প্রতি নিবেদিত, পরীক্ষিত ও জনপ্রিয়। হাজী মোহাম্মদ মোজাম্মেলকে মনোনয়ন দিলে ফরিদগঞ্জের রাজনৈতিক উত্তেজনা দ্রুত প্রশমিত হবে, বিভক্ত পরিবেশ ঐক্য ফিরবে, সাধারণ মানুষের আস্থা ও সমর্থন ফিরবে, বিএনপি সাংগঠনিকভাবে শক্ত অবস্থায় নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে, সর্বস্তরের মানুষের সাদরে গ্রহণ করবে। তাই ফরিদগঞ্জের রাজনৈতিক স্থিতিশীলতা, জনগণের শান্তি এবং একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার স্বার্থে এনডিপির স্পষ্ট দাবি, ফরিদগঞ্জের বিএনপির দলীয় মনোনয়ন অবশ্যই হাজী মোজাম্মেলকে দিতে হবে। ইতিমধ্যে লায়ন হারুনুর রশিদ, তার দলবল, পাশাপাশি ছদ্মবেশী আওয়ামী লীগের দালাল একত্রিত হয়ে অন্যদের নানানভাবে হুমকি দামকি দিচ্ছে। তারা ক্ষমতায় আসার পর সবাইকে দেখে নেওয়ার হুমকি প্রদান করছে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথ। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা,
চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press